আসসালামু আলাইকুম সবাইকে। সিআরডিমির পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি আব্দুল্লাহ আল মারুফ, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। তো আজকে একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের ক্লাসে কিছুটা হয়তো বিলম্ব হয়েছে। তো তোমরা যারা জয়েন করেছিলে আগে এবং জয়েন করবে তারা খুব শীঘ্রই জয়েন করে ফেলো। আমরা খুব শীঘ্রই আমাদের ক্লাসটিতে চলে যাব। তো চলো আজকের টপিকে আমরা চলে যাই। যে দেখো, আমরা আলোচনা করছিলাম এইচএসসি আইসিটির দ্বিতীয় অধ্যায়। তো আজকে আমরা যে জিনিসটা পড়ব সেখানে প্রথম টপিক যেটা আমাদের থাকবে যে নেটওয়ার্ক ডিভাইস। এর আগের দিন আমরা পড়েছিলাম কম্পিউটার নেটওয়ার্ক সম্বন্ধে। তো আজকে আমরা জানবো যে নেটওয়ার্ক ডিভাইসটা আসলে কি। তো দেখো, আজকে আমরা শুরু করি। দেখো যে নেটওয়ার্ক ডিভাইস কি। তো কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস একটি নেটওয়ার্কের সাথে সংযোগ করতে ব্যবহৃত হার্ডওয়্যার ডিভাইসগুলোকে নেটওয়ার্ক ডিভাইস বলে। এই ডিভাইসগুলো একই বা বিভিন্ন নেটওয়ার্কে দ্রুত, নিরাপদ এবং সঠিক উপায়ে ডেটা স্থানান্তর করে। এখন দেখো জিনিসটা কি, যে ধরো যে আমার দুইটা কম্পিউটার, তো এই দুইটা কম্পিউটারকে আমি একটা নেটওয়ার্কের আওতাভুক্ত করব, বা এই দুইটা কম্পিউটারকে আমি সংযুক্ত করব নেটওয়ার্কের মাধ্যমে। তো এই দুইটা কম্পিউটারকে সংযুক্ত করার জন্য আমার একটা ডিভাইসের প্রয়োজন, যেই ডিভাইসটা এই দুইটা কম্পিউটারকে একটা নেটওয়ার্কের মধ্যে আনবে। তো এই ক্ষেত্রে আমরা যে ডিভাইসগুলো ইউজ করে থাকি, অর্থাৎ বিভিন্ন ডিভাইসকে একটা নেটওয়ার্কের মধ্যে আনতে বা নেটওয়ার্কে সংযুক্ত করতে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, সেই ডিভাইসগুলোকে আমরা বলে থাকি কি, নেটওয়ার্ক ডিভাইস। তো আশা করি বুঝতে পেরেছো যে নেটওয়ার্ক ডিভাইসটা কি। ওকে, আচ্ছা, অনেকে বলছো যে কেবল জয়েন হইলো তোমরা। তো আচ্ছা, এই জিনিসটা আমি আবারও রিপিট করছি যে নেটওয়ার্ক ডিভাইসটা কি। তো দেখো, নেটওয়ার্ক ডিভাইস হচ্ছে এমন কিছু ডিভাইস যা আমরা বিভিন্ন ডিভাইসকে নেটওয়ার্কের মধ্যে আনতে তাদের সাথে যুক্ত করি। যেমন ধরো এইটা আমার দুইটা ডিভাইস, বা ধরো এই তিনটা হচ্ছে আমার ডিভাইস আছে। এই তিনটা ডিভাইসকে আমি একটা নেটওয়ার্কের মধ্যে যুক্ত করব, বা এই তিনটা ডিভাইসকে আমি পরস্পর নেটওয়ার্কের মধ্যে আনবো। তো এর জন্য এই তিনটা ডিভাইসকে নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত করতে আমার আলাদা কিছু ডিভাইসের প্রয়োজন হয়। তো এই যে ডিভাইসগুলোকে সংযুক্ত করতে বা নেটওয়ার্কের মধ্যে আনতে আমরা আলাদা কিছু ডিভাইস ব্যবহার করি। এই ডিভাইসগুলোকে আমাদের বলা হয়ে থাকে কি, নেটওয়ার্ক ডিভাইস। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা সামনের দিকে চলে যাব। তো নেটওয়ার্ক ডিভাইসের প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মডেম। তো মডেম হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস। তো এই মডেম জিনিসটা কি এবং কিভাবে কাজ করে এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, মডেম সম্বন্ধে কি বলা হচ্ছে, দেখো যে মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন এবং ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটারের টেলিফোন লাইনের সাহায্যে পৌঁছে দেয়। লাইনটা আমি আবার পড়ছি, যে দেখো, মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন এবং ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটারে টেলিফোন লাইনের সাহায্যে পৌঁছে দেয়। তো দেখো, এই মডেম কি করবে, একটা কম্পিউটারের তথ্যকে আরেকটা কম্পিউটারে পাঠিয়ে দিবে। কিসের মাধ্যমে পাঠাবে? টেলিফোন লাইনের মাধ্যমে পাঠাবে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে মডেম কিসের মাধ্যমে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠায়। তো কিসের মাধ্যমে পাঠায়? টেলিফোন লাইনের সাহায্যে পাঠায়। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে, যেখানে প্রথমে বলা আছে যে মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন আর ডিমডুলেশনের মাধ্যমে এই কাজটা করে থাকে। তো মডুলেশন আর ডিমডুলেশন জিনিসটা কি? তো দেখো, মডেম শব্দটি মডুলেটর ও ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ। তো দেখো কিভাবে জিনিসটা আসছে, যে মডুলেটর থেকে নেওয়া হয়েছে মড, আর ডিমডুলেটর থেকে নেওয়া হয়েছে ডেম। এই দুইটা হচ্ছে সংক্ষিপ্ত রূপকে যখন আমি একত্র করছি তখন আমার আসছে কি, মডেম। তো মডেম শব্দটি কিসের সংক্ষিপ্ত রূপ? প্রথমত হচ্ছে মডুলেটর, আরেকটা হচ্ছে ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ। মডুলেটর মডুলেটর শব্দের মো এবং ডিমডুলেটর শব্দের ডেম নিয়ে মডেম শব্দটি গঠিত হয়েছে, যেটা আমি তোমাকে বললাম। মডুলেটরের কাজ হচ্ছে
ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। মডুলেটরের কাজ কি? মডুলেটরের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা, এবং ডিমডুলেটরের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল রূপান্তর করা। তো আমরা কি দেখছি যে মডুলেটরের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে কি করবে? অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে। এবং ডিমডুলেটরের কাজ কি? ডিমডুলেটরের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে সে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। উচ্চ কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকট ডেটা বা তথ্য প্রেরণ করে। এভাবে টেলিফোন লাইনের উপযোগী করে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন বলে। এখন কথা হচ্ছে ভাই জিনিসটা আমি কিছু বুঝিনি, তো এই জিনিসটা আমরা আসলে ডিটেইল আলোচনা করব। দেখো, তো প্রথমত তুমি এখান থেকে কি জেনে রাখবা, আমরা জিনিসটা নিয়ে আরো বিস্তর আলোচনা করব। আমি জানি যে এইটুকু মানে এই লাইনগুলো তোমাদের কাছে অনেক দুর্বোধ্য মনে হয়েছে, তো এই জিনিসটা আমি মানে সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। বাট তার আগে এখান থেকে কি কি একটু গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে যে মডেম হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন আর ডিমডুলেশনের মাধ্যমে কাজ করে। কিসের মাধ্যমে? এক হচ্ছে মডুলেশন আর এক হচ্ছে ডিমডুলেশন। আর এই মডেম যে ডিভাইসটা, এইটা কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটারে কিসের মাধ্যমে পাঠায়? টেলিফোন লাইনের মাধ্যমে পাঠায়। এই দুইটা জিনিস আপাতত মনে রাখো। আচ্ছা, অনেকে বলতেছে যে মডুলেশন এন্ড ডিমডুলেশন মানে কি? আচ্ছা, এই জিনিসটা আমি বোঝাবো সামনে। দেখো, আপাতত এই লাইনগুলো আগে পড়ে নিই, তারপর এই চিত্রে আমরা হচ্ছে এটা ডিটেইলে এক্সপ্লেন করবো যে এখানে কি হচ্ছে আসলে। দেখো, এখানে বলা হয়েছিল, দেখো যে মডুলেশন জিনিসটা নিয়ে হচ্ছে তোমার একটা সংজ্ঞা দেওয়া হয়েছিল যে টেলিফোন লাইনের উপযোগী করে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন বলে। এখানে দেখো এবার ডিমডুলেশন সম্বন্ধে বলা আছে। গন্তব্য কম্পিউটারের সঙ্গে যুক্ত মডেম সেই অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে তা কম্পিউটারের ব্যবহার উপযোগী করে তোলে। এভাবে টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরের প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। এভাবে ডেটা কমিউনিকেশনে মডেম মডুলেশন এবং ডিমডুলেশনের সাহায্যে ডেটা উৎস থেকে গন্তব্যে প্রেরণ করে থাকে। এছাড়া ডেটা কমিউনিকেশনে মডেম একই সাথে প্রেরক এবং প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে থাকে। এখন আমরা এই চিত্রের মাধ্যমে জিনিসটা ডিটেইলে বুঝবো। আসো, তো দেখো যে এটা হচ্ছে তোমার একটা কম্পিউটার, এটা হচ্ছে আরেকটা কম্পিউটার। তো এই যে কম্পিউটারটা দেখতেছো, এটা হচ্ছে আমার সেন্টার কম্পিউটার, মানে এ তথ্য সেন্ড করবে। এই কম্পিউটারটা আমার কি করবে? দেখো, তথ্য সেন্ড করবে। আচ্ছা, এবং এই যে এই কম্পিউটারটা দেখতেছো না, এই কম্পিউটারটা তথ্য গ্রহণ করবে, অর্থাৎ সে হচ্ছে আমার কি রিসিভার কম্পিউটার। দেখো, এই কম্পিউটার হচ্ছে আমার সেন্ডার, মানে এই কম্পিউটারটা তথ্য পাঠাবে আর এই কম্পিউটারটা আমার তথ্য গ্রহণ করবে। এখন কথা হচ্ছে এখানে মডেমের কাজ কি? যে দেখো যে এখানে এই কম্পিউটারের সাথে একটা মডেম আছে, এই কম্পিউটারের সাথে একটা মডেম আছে। তো আমাদের একটা জিনিস জানতে হবে যে কম্পিউটার সবসময় ডিজিটাল সিগন্যাল প্রেরণ করে। কি করে? কম্পিউটার সবসময় ডিজিটাল সিগন্যাল বা ডেটা প্রেরণ করে। তো প্রথমত যখন এই কম্পিউটারের সাথে এই মডেমটা যুক্ত আছে, তখন হবে কি? দেখো যে এই কম্পিউটার একটা ডেটা বা সিগন্যাল পাঠাবে, সেই সিগন্যালটা হচ্ছে আমার ডিজিটাল সিগন্যাল। তো এই ডিজিটাল সিগন্যালটা এই মডেম গ্রহণ করবে, এই মডেমটা ডিজিটাল সিগন্যাল গ্রহণ করবে। এখন আমরা পড়ে আসছি যে মডেম কিসের মাধ্যমে তথ্য পাঠায়? টেলিফোন লাইনের মাধ্যমে তথ্য পাঠায়। তো প্রথমত এই যে সেন্ডার কম্পিউটার যে হচ্ছে আমার তথ্য পাঠাবে, সে ডিজিটাল একটা সিগন্যাল দিবে এই মডেমকে। তো আমরা জানি যে টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে মডেম তথ্য পাঠায়। তো টেলিফোনের যে নেটওয়ার্ক আছে বা টেলিফোনের যে লাইন আছে, সেটা আবার হয় কি জানো? এই টেলিফোনের লাইনটা ডিজিটাল সিগন্যাল গ্রহণ করতে পারে না। টেলিফোন লাইনটা আমার ডিজিটাল সিগন্যাল গ্রহণ করতে পারে না। এই জন্য সে কি করবে? এই যে মডেমটা দেখতেছো, এই মডেমটা এই কম্পিউটার থেকে যে ডিজিটাল সিগন্যাল বা ডেটাটা নিল, এই ডিজিটাল সিগন্যালটাকে সে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে। কি করবে? এই যে মডেমটা দেখতেছো, এই কম্পিউটার থেকে ডেটা নিবে, ডিজিটাল ডেটা নিবে। ডেটা নেওয়ার পর সেটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে। এই যে প্রক্রিয়াটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতেছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমার মডুলেশন। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে মডুলেশন। তো মডুলেশন বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবে, যে মডুলেশন বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো কিনা। নাসরিন সুলতানা বলছো যে আরেকবার ভাইয়া প্লিজ। আচ্ছা ঠিক আছে। তো দেখো
এখানে আমার দুইটা কম্পিউটার আছে, একটা হচ্ছে আমার সেন্ডার কম্পিউটার, আরেকটা হচ্ছে আমার রিসিভার কম্পিউটার। মানে সেন্ডার কম্পিউটারটা তথ্য পাঠাবে, রিসিভার কম্পিউটারটা আমার কি তথ্য গ্রহণ করবে। তো সেন্ডার কম্পিউটারের সাথে একটা মডেম থাকবে, রিসিভার কম্পিউটারের সাথে আমার কি আরেকটা মডেম থাকবে। তো সেন্ডার কম্পিউটার আমাদের একটা জিনিস, আমি যেটা বললাম যে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার যে ডেটা বা সিগন্যালটা পাঠায় সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল ডেটা। তো এই কম্পিউটার এই মডেমকে একটা ডিজিটাল ডেটা বা সিগন্যাল দিবে। তো আমরা পড়ছি যে মডেম অলওয়েজ টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে সিগন্যালটাকে পাঠায় অন্য কম্পিউটারে। তো এই যে টেলিফোন লাইনটা বা টেলিফোন নেটওয়ার্কটা আমাদের ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল ডেটা গ্রহণ করতে পারে না। তো এই জন্য এই যে প্রথম মডেমটা দেখতেছো, এই মডেমটা করে কি, এই কম্পিউটার যে ডিজিটাল ডেটাটাকে দিছে, এই ডিজিটাল ডেটা বা সিগন্যালকে সে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, এই টেলিফোন লাইনের মধ্যে পাঠায়। তো এই যে প্রক্রিয়াটা, একটা ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় রূপান্তর করা, এই জিনিসটাকে বলা হয় কি মডুলেশন। এই জিনিসটাকে বলা হচ্ছে মডুলেশন। তোমরা ক্লিয়ার কিনা আরেকবার একটু আমাকে জানাবে। তোমরা কি মডুলেশনের বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। তো আমরা মডুলেশন বুঝলাম, এখন আমরা দেখবো যে ডিমডুলেশন জিনিসটা কি। তো এই মডেমটা কি করছে, ডিজিটাল একটা ডেটা এখান থেকে নিয়ে মানে নেওয়ার পর জিনিসটাকে অ্যানালগে রূপান্তর করছে। অ্যানালগে রূপান্তর করার পর এই যে টেলিফোন নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কে দিছে। এখন এই ডেটাটা এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে এই মডেমের কাছে এসে পৌঁছাইছে। কি হয়েছে, এই যে এই টেলিফোন নেটওয়ার্কে একটা অ্যানালগ ডেটা দিছে, সেটা এই টেলিফোন নেটওয়ার্কের মধ্যে দিয়ে পাস হয়ে এই মডেমে পৌঁছাইছে। এখন কথা হচ্ছে, কম্পিউটার কিন্তু ডিজিটাল ডেটা ছাড়া কোনো ডেটা গ্রহণ করবে না। কম্পিউটার অলওয়েজ ডিজিটাল ডেটা পাঠাবে, ডিজিটাল ডেটা গ্রহণ করবে। বাট আমরা কি দেখছি যে এই মডেমটা এর ডেটাকে অ্যানালগে রূপান্তর করে ফেলছিল। তো এই মডেমটা কি করবে, এই মডেমে যখন ডেটা দিবে তখন কিন্তু সেটা আমার কি অ্যানালগ ডেটা। তো এই মডেমটা কি করবে, সে যে অ্যানালগ ডেটাটা পাইছে সেই অ্যানালগ ডেটাটাকে সে ডিজিটাল ডেটায় রূপান্তর করবে। ডিজিটাল ডেটায় রূপান্তর করার পর এই কম্পিউটারকে দিবে, তখন এই কম্পিউটারটা সেই ডেটাটা গ্রহণ করবে। তো কি হচ্ছে যে এই মডেমটা একটা অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করতেছে, রূপান্তর করে সে এই কম্পিউটারটাকে দিচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা, মানে একটা অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটা বা সিগন্যালে রূপান্তর করার যে প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে কি ডিমডুলেশন। মডুলেশন জিনিসটা কি, একটা ডিজিটাল ডেটা বা সিগন্যালকে অ্যানালগ ডেটা বা সিগন্যালে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে মডুলেশন। আর ডিমডুলেশন কি, যে একটা অ্যানালগ ডেটা বা সিগন্যালকে ডিজিটাল ডেটা বা সিগন্যালে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটাকে আমার বলা হচ্ছে ডিমডুলেশন। জিনিসটা বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সামনের দিকে এগোবো। তোমরা কি মডুলেশন ডিমডুলেশন বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ওকে, তো আমি তোমাদেরকে হচ্ছে এখান থেকে একটা কোয়েশ্চেন করি, যে তোমাকে যদি এমসিকিউ বলা হয় যে মডেম কিসের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা পাঠায়, তাহলে তোমাদের উত্তর কি হবে একটু আমাকে কমেন্ট করে জানাও তো। আমি যদি কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করি, যে কোয়েশ্চেনটা এরকম, যে মডেম কিসের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা পাঠায়, তো এটার অ্যান্সার কি হবে? ওকে, মুস্তাক আহমেদ তানভীর বলছো টেলিফোন। আচ্ছা, জিনিসটা আসলে টেলিফোন না, জিনিসটা হচ্ছে টেলিফোন নেটওয়ার্ক বা টেলিফোন লাইনের মাধ্যমে। ওকে, আচ্ছা, নাসরিন সুলতানা বলছো টেলিফোন নেটওয়ার্ক। হ্যাঁ, জিনিসটা হচ্ছে টেলিফোন নেটওয়ার্ক। আচ্ছা, নাসরিন সুলতানা প্রশ্ন করছো যে মডেম কি অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটা আর ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটা, এই দুইটা কি একই ধরনের মডেম করে? হ্যাঁ, এখানে দুইটা কম্পিউটারের সাথে তোমার হচ্ছে মডেম লাগানো থাকবে। একটা হচ্ছে সেন্ডার দেখো যে এটা হচ্ছে আমার সেন্ডার কম্পিউটার, একটা হচ্ছে রিসিভার কম্পিউটার। এই দুইটার সাথে একই ধরনের মডেমই যুক্ত থাকে। এখন কোনটা মডুলেশন করবে আর কোনটা ডিমডুলেশন করবে, এটা তোমার কোয়েশ্চেন হতে পারে। তো সেন্ডার কম্পিউটারের সাথে যে মডেমটা লাগানো থাকে সেটা করবে মডুলেশন, আর রিসিভার কম্পিউটারের সাথে যে মডেমটা থাকে সেটা করবে ডিমডুলেশন। আমি আরেকবার বলছি, যে সেন্ডার কম্পিউটারের সাথে যে মডেমটা লাগানো থাকে সেই মডেমটাকে বলা হয়, মানে সেই মডেমের
প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মডুলেশন। আর রিসিভার কম্পিউটারের সাথে যে মডেমটা লাগানো থাকে সেখানে ঘটে কি ডিমডুলেশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, অনেকে জবাব দিচ্ছ যে টেলিফোন নেটওয়ার্ক। হ্যাঁ, তো আমার এখানে মডেম কি করে, টেলিফোন নেটওয়ার্ক বা টেলিফোন লাইনের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা পাঠায়। ওকে, তো আমি এখন সামনের দিকে এগোবো। আচ্ছা, আমরা মডেম পড়েছি, এবার দেখব যে এনআইসি কি। আমরা এবার কি পড়বো দেখো, এনআইসি কি। তো প্রথমেই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ লেখা আছে যে এনআইসি এর পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এনআইসি এর পূর্ণরূপ কি দেখো, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয়। তো কিসের জন্য, কম্পিউটারকে তুমি যদি একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে চাও তাহলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এই জিনিসটা ব্যবহার করা হয়। এই কার্ডকে ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলে। তো এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে এনআইসি কে কি বলা হয়। দেখো, এনআইসি এর অপর নাম কি, ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো এনআইসি এর হচ্ছে অপর নাম কি, ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আর এনআইসি এর পূর্ণরূপ কি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তারপর দেখো, ল্যান কার্ড মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে। তো কম্পিউটারের একটা হচ্ছে পার্ট হচ্ছে মাদারবোর্ড। আমরা যে কম্পিউটার ইউজ করি, কম্পিউটারের একটা পার্ট হচ্ছে কি, মাদারবোর্ড। তো এই ল্যান কার্ডটা কি হয়, মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে। মানে মাদারবোর্ডের মধ্যে অনেকগুলো স্লট থাকে, তো এই স্লটের মধ্যে এই এনআইসিটা বসানো থাকে। অধিকাংশ এনআইসি কম্পিউটারের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে। তো বিল্ট ইন অবস্থা বলতে কি বোঝায়, যে যখন আমরা কম্পিউটারটা কিনি তখন ওই কম্পিউটারের মধ্যে আগে থেকে এই এনআইসিটা যুক্ত করে দেওয়া থাকে, যাতে সেই কম্পিউটারটা কোনো নেটওয়ার্কের মাঝখানে যুক্ত হতে পারে। ল্যান কার্ডে 48 বিটের একটি অদ্বিতীয় কোড থাকে। কি থাকে দেখো, যে ল্যান কার্ডে 48 বিটের একটি অদ্বিতীয় কোড থাকে। কত বিটের, ল্যান কার্ডে 48 বিটের একটি অদ্বিতীয় কোড থাকে। এই অদ্বিতীয় কোডকে ম্যাক অ্যাড্রেস বলে। এই অদ্বিতীয় কোডকে কি বলা হয়, ম্যাক অ্যাড্রেস বলা হয়, বা ম্যাকের পূর্ণরূপ কি দেখো, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। তো দেখো এখানে কি বলা হয়েছে, যে ল্যান কার্ডে 48 বিটের একটা কোড থাকবে। এই যে এটা ধরো হচ্ছে আমার একটা ল্যান কার্ড, এই ল্যান কার্ডের মধ্যে একটা কোড ইনপুট দেওয়া থাকে, সেটার বিট কত, 48 বিট। তো এই যে অদ্বিতীয় কোডটা, একে কি বলা হচ্ছে, ম্যাক বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই ম্যাক অ্যাড্রেস বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস বলা হচ্ছে এই জিনিসটাকে। এই ম্যাক অ্যাড্রেস কার্ডের রমে সংরক্ষিত থাকে। এই যে বলতেছি যে 48 বিটের একটা অদ্বিতীয় কোড আমার এনআইসির মধ্যে থাকে। তো এই অদ্বিতীয় কোডটা কোথায় থাকবে, রমের মধ্যে থাকবে। কার মধ্যে থাকবে, রমের মধ্যে থাকবে। র্যাম রম বিষয়টা আমরা শুনছি না, যে কম্পিউটারের এই হচ্ছে বিভিন্ন পার্টের মধ্যে র্যাম রম এই পার্টগুলো আমরা শুনে আসছি। তো এরকমই যে এই ল্যান কার্ডের মধ্যে 48 বিটের একটা কোড থাকে। এই কোডটা কিসের মধ্যে থাকে, রমের মধ্যে। তো তোমাদেরকে একটা যদি আমি কোয়েশ্চেন করি যে রমের পূর্ণরূপ কি, তোমরা কি কেউ বলতে পারবে, রমের পূর্ণরূপ কি? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। কেউ বলতে পারবে না যে রমের পূর্ণরূপ কি? এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে, অ্যাডমিশনে আসতে পারে, বা হচ্ছে একাডেমিকেও অনেক সময় আসতে পারে, যে রমের পূর্ণরূপ কি, ROM, রমের পূর্ণরূপ কি? আচ্ছা দেখো, জিনিসটা আমি বলে দিচ্ছি যে রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। কম্পিউটারে দুই ধরনের মেমোরি থাকে, একটা হচ্ছে স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। তো কম্পিউটারের স্থায়ী মেমোরিকে বলা হয় রোম, আর এই রোমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। রোমের পূর্ণরূপ কি, রিড অনলি মেমোরি। তো এই যে আমরা দেখতেছি যে এনআইসি একটা ডিভাইস, কি ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস। তো এনআইসি এর মধ্যে 48 বিটের একটা কোড থাকে। এই কোডটা কিসের মধ্যে থাকবে, রমের মধ্যে থাকবে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ডিভাইস এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান প্রদানের কাজটি সমন্বয় করে থাকে। তো এই নেটওয়ার্ক, এটা হচ্ছে ধরো একটা এনআইসি। এনআইসি কে একটা ডেটা কেবলের সাহায্যে যুক্ত করা হয়। এটা ধরো একটা এনআইসি, এই এনআইসি কে কিসের সাহায্যে যুক্ত করা হয়, ডেটা কেবলের সাহায্যে যুক্ত করা হয়। এই এনআইসি আর ডেটা কেবলের সাহায্যে যুক্ত করা হয়, এটা সিগন্যাল আদান প্রদানের মাঝখানে, মানে কম্পিউটারে বিভিন্ন ধরনের সিগন্যাল আদান প্রদান হয় না, এই সিগন্যাল আদান প্রদানে এই এনআইসি আর আমার এই ডেটা কেবলটা সমন্বয় সাধন করে। তো এনআইসি এ
RJ45 সকেট থাকে যেখানে নেটওয়ার্ক কেবলটি প্লাগ ইন করা হয়। দেখো এটা আমি মুছে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা এনআইসি, এটুকু হচ্ছে আমার এনআইসি। এই যন্ত্রটাকে আমার বলা হচ্ছে বা এই ডিভাইসটাকে বলা হচ্ছে কি এনআইসি। তো এনআইসি একটা সকেট থাকে, এই জিনিসটা দেখতেছো না, এই জিনিসটাকে বলা হয় RJ45 সকেট। তো এই যে সকেটটা থাকে এই সকেটে আমার একটা কেবল যুক্ত করা হয়, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক কেবল। বুঝতে পারছো যে এনআইসি এ RJ45 নামে একটা সকেট থাকে, এই সকেটের মাঝখানে আমার একটা কেবল যুক্ত করা হয় যেটাকে বলা হচ্ছে আমার নেটওয়ার্ক কেবল। তো আমরা কি দেখতেছি যে এনআইসি আমার একটা নেটওয়ার্ক ডিভাইস যা কম্পিউটারকে বিভিন্ন নেটওয়ার্কে সংযুক্ত করে। তো এনআইসি নিয়ে কি তোমরা ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, মুস্তাক আহমেদ তানভীর, শেখ মাসুমা, মিষ্টি, গোলাম রাউসুল রাফি, হ্যাঁ তোমরা অনেকে জবাব দিয়েছো যে রিড অনলি মেমোরি, তোমাদের জবাবটি অবশ্যই সঠিক হয়েছে। আর এনআইসি সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই। ওকে, তোমরা বলছো যে এনআইসি নিয়ে তোমরা ক্লিয়ার। আচ্ছা এবার আমরা সামনের দিকে যাব। এবার আমরা যে নেটওয়ার্ক ডিভাইসটা নিয়ে পড়বো সেটার নাম হচ্ছে রিপিটার। কি নাম? রিপিটার। তো দেখো একটি নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর অ্যাটেনুয়েশনের কারণে সিগন্যাল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তখন এই সিগন্যালকে পুনরুদ্ধার করে গন্তব্যে পৌঁছাতে হয়। মাঝামাঝি অবস্থানে থেকে এই কাজটি যে ডিভাইস করে থাকে তাকে রিপিটার বলে। এটি একটি 2 পোর্ট বিশিষ্ট ডিভাইস। এখন জিনিসটা আমি তোমাদের বুঝাই দিচ্ছি, এটা আমি পড়ে নিলাম, এখন জিনিসটা বুঝাই দিচ্ছি। যে ধরো এটা হচ্ছে একটা সিপিইউ, এটার নাম কি? এটা হচ্ছে ধরো আমার একটা সিপিইউ, এটা হচ্ছে আমার মনিটর। এটা সিপিইউ, এটা মনিটর ধরো। তো এই যে এটা একটা সিপিইউ, এটা একটা মনিটর। এই সিপিইউ কি করবে? মনিটরকে একটা ডেটা বা তথ্য পাঠাবে ধরে নাও। তো এটা এই মনিটরটা আমার এখানে আছে, এই সিপিইউটা আমার এখানে আছে। তো এই সিপিইউ থেকে একটা ডেটা আমার এই মনিটরে পৌঁছাবে। তো ধরো ডেটা আমার এত দূর পর্যন্ত আসছে, আসার পর এই যে ডেটা বা সিগন্যালটা আসছে না, এই সিগন্যালটা আমার দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, যার ফলে এই ডেটাটা সামনের দিকে পৌঁছাতে পারতেছে না। আমার তো কি করতে হবে? দেখো যে এই সিপিইউ থেকে এই মনিটরে আমার কিছু তথ্য বা ডেটা পাঠাতে হবে বা সিগন্যাল পাঠাতে হবে। তো এই সিগন্যালটা কি হয়েছে? এই যে মাঝপথে এসে দুর্বল হয়ে গেছে। কি হয়েছে? মাঝপথে এসে দুর্বল হয়ে গেছে, যার ফলে আমার এই সিগন্যালটা সামনের দিকে যাইতে পারতেছে না। তো এই ক্ষেত্রে আমি এই যে জায়গাটায় আসার পর আমার নেটওয়ার্কটা বা সিগন্যালটা দুর্বল হয়ে গেছে, সেই জায়গায় যদি আমি একটা রিপিটার লাগাই তো কি হবে? এই রিপিটারটা কি করবে? এই দুর্বল সিগন্যালটাকে আবার সবল করে তুলবে। দুর্বল সিগন্যালটাকে কি করবে? সবল করে তুলবে। সবল করে তোলার মাধ্যমে এই সিপিইউ থেকে এই মনিটরে তথ্যটা পৌঁছাই দিবে। তো জিনিসটা কি? রিপিটারের কাজ কি? একটা দুর্বল সিগন্যালকে সবল করে পরের ডিভাইসের দিকে সেই তথ্য বা সিগন্যালটাকে পৌঁছায় দেওয়া। তো রিপিটার কি জিনিস? এটা এখানে বলা হয়েছে যে একটি নেটওয়ার্ক মিডিয়ার মধ্যে দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর অ্যাটেনুয়েশনের কারণে সিগন্যাল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। অ্যাটেনুয়েশন মানে কি? অ্যাটেনুয়েশন জিনিসটা মানে হচ্ছে দুর্বল সাধিত হওয়া। কি? অ্যাটেনুয়েশন মানে হচ্ছে দুর্বলতা সাধিত হওয়া। এই অ্যাটেনুয়েশনের ফলে আমার সিগন্যালটা দুর্বল হয়ে যায়, যার ফলে সিগন্যালটা সামনের দিকে এগোতে পারে না। তো এই যে জায়গায় এসে সিগন্যালটা আমার দুর্বল হয়ে গেছে, সেই জায়গায় যদি আমি রিপিটার নামক ডিভাইসটা অ্যাড করি তাহলে সেই রিপিটার কি করবে? এই দুর্বল সিগন্যালটাকে আবার সবল করে তুলবে বা স্ট্রং করে তুলবে। করে তোলার মাধ্যমে এই যে ডেটা বা সিগন্যালটা সেটাকে সে সামনের দিকে অন্য একটা ডিভাইসে পৌঁছায় দিবে। তো রিপিটার নিয়ে তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবে। রিপিটার কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, মুস্তাক আহমেদ তানভীর জিজ্ঞেস করছো যে অদ্বিতীয় কোড বলতে কি বোঝায়? অদ্বিতীয় কোড বলতে মানে যেটা একটাই আছে, দ্বিতীয় আর নাই, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অদ্বিতীয়। আচ্ছা, নীল আকাশে ছ বলছো হ্যাঁ ভাইয়া। ইমতিয়াজ বলছো বুঝছি। দুলনা আক্তার বলছো ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে বলছো যে বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে রিপিটার বুঝতে পেরেছো। আমরা এখন সামনের দিকে যাই। এবার আমরা আরেকটা ডিভাইস নিয়ে পড়বো। এই ডিভাইসটাকে
বলা হয়ে থাকে যে হাব। কি বলা হয়? এই ডিভাইসকে আমার বলা হবে হাব। তো দেখো হাব জিনিসটা কি। তো হাব একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে ল্যান্ড ডিভাইসও বলা হয়। হাব একটা নেটওয়ার্ক ডিভাইস এবং হাবের অপর নাম কি? ল্যান্ড ডিভাইস। হাবের অপর নাম ল্যান্ড ডিভাইস। কি নাম? ল্যান্ড ডিভাইস। তো তোমাকে যদি বলা হয় যে হাবের অপর নাম কি, তাহলে তুমি বলবে ল্যান্ড ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। একটি হাবে কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে তা হাবের পোর্ট সংখ্যার উপর নির্ভর করে। ল্যান তৈরি করার জন্য হাব অধিক ব্যবহৃত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ল্যান তৈরি করার জন্য হাব অধিক ব্যবহার করা হয়। তোমরা আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দাও তো, যে ল্যান শব্দটার মানে কি বা ল্যান শব্দটার পূর্ণরূপ কি, আমাকে একটু কমেন্ট করে জানাও। যে ল্যান শব্দটার অর্থ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এই লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য এই হাব নামক ডিভাইসটা অনেক বেশি ব্যবহৃত হয়। স্টার টোপোলজির ক্ষেত্রে হাব হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস। তো এটা আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে স্টার টোপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইস কোনটা? স্টার টোপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইস কোনটা? হাব। তো টোপোলজি নিয়ে আজকে আমরা সামনের দিকে আলোচনা করব। তো তার আগে জেনে রাখো যে স্টার টোপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইস কোনটা? হাব। তো হাবকে মাল্টিপোর্ট রিপিটারও বলা হয়ে থাকে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে, যে হাবের আরেকটা নাম কি আছে? মাল্টিপোর্ট রিপিটার। তো হাবকে দুই ভাবে ডাকা যায়, একটা হচ্ছে ল্যান্ড ডিভাইস আর একটা হচ্ছে কি? মাল্টিপোর্ট রিপিটার। তো এখন হাবের জিনিসটা আমি বুঝাই। যে ধরো এটা হচ্ছে আমার হাব, এই যে যে যন্ত্রটা দেখতেছ এটা হচ্ছে আমার হাব। তো হাবে কি হয়, যে ধর এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা কম্পিউটার, এগুলা প্রত্যেকটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এভাবে অনেকগুলো কম্পিউটার। তো এখন এই কম্পিউটারগুলো পরস্পর নিজেদের মাঝখানে একটা নেটওয়ার্কে যুক্ত হবে। তো তখন কি করা হয়? একটা হাব ব্যবহার করা হয়। এই যে কম্পিউটারগুলো দেখতেছ না নিচে, এই কম্পিউটারগুলা একটা নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত হতে চায়, মানে পরস্পর একে অপরের সাথে যুক্ত হতে চায়, মানে একে অপরের কাছ থেকে তথ্য আদান প্রদান করতে চায়। তো তখন কি করা হয়? একটা হাব ব্যবহার করা হয়। তো এই কম্পিউটারগুলোকে যদি আমরা একটা হাবের সাহায্যে যুক্ত করি, তাহলে এই কম্পিউটারগুলো একটা নেটওয়ার্কের আওতাভুক্ত হয় বা একটা নেটওয়ার্কের মধ্যে আসে। তো এই হাবের সাথে যখন এই কম্পিউটারগুলো যুক্ত হয়, তখন এই কম্পিউটারগুলো কি করে? নিজেদের মধ্যে তথ্য বা ডেটা আদান প্রদান করতে পারে। তো এই জিনিসটাই হচ্ছে হাব। তো এখানে আরেকটা কথা বলা হয়েছে, দেখো যে একটি হাবে কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে তা হাবের পোর্ট সংখ্যার উপর নির্ভর করে। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছো, এগুলো হচ্ছে একটা পোর্ট। তো একটা হাবে যতগুলো পোর্ট থাকবে ততগুলো কম্পিউটার তুমি হাবের সাহায্যে যুক্ত করতে পারবে। একটা হাবে যতগুলো পোর্ট থাকবে ততগুলো কম্পিউটারকে তুমি হাবের সাহায্যে একটা নেটওয়ার্কের মাঝখানে যুক্ত করতে পারবে। তো এই জন্যই বলা হচ্ছে যে একটি হাবে কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে তা হাবের পোর্ট সংখ্যার উপর নির্ভর করে। তো এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস কি, যে হাবের দুইটা অপর নাম আছে, একটা হচ্ছে ল্যান্ড ডিভাইস আর একটা হচ্ছে কি? মাল্টিপোর্ট রিপিটার। আর হাব জিনিসটা কি, যে এই হাব জিনিসটাকে ব্যবহার করে এই কম্পিউটারগুলোকে বা অনেকগুলো কম্পিউটার বা অনেকগুলো ডিভাইসকে একটা নেটওয়ার্কের আওতাভুক্ত করা যায়। তো হাব জিনিসটা নিয়ে তোমরা বুঝতে পেরেছো কিনা তা একটু আমাকে কমেন্ট করে জানাবে, যে হাব তোমরা বুঝছো কিনা। হাব কি ক্লিয়ার কিনা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, তোমরা বলছো যে ক্লিয়ার, তো আমি সামনের দিকে যাচ্ছি। এখন দেখো, আচ্ছা তাজমিয়া ফারদিন মিম বলছো যে একটি হাবে সর্বোচ্চ কতটি পোর্ট থাকে? দেখো এটা আসলে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যে একটা হাবে সর্বোচ্চ কত থাকতে পারে। এখন হাবটা যত বড় করা যায় আর কি, যতগুলো পোর্ট একটা হাবের মধ্যে নেওয়া যায়, এখন এটার কোনো নির্দিষ্ট সংখ্যা আসলে নাই। ওকে, তো দেখো, ওকে সাগর, মৌমিতা, শৈশব, ফরহাদ, মিতু, হ্যাঁ সবাই জানিয়েছো যে ক্লিয়ার। ওকে, তো এবার আমরা আসবো হচ্ছে হাবের প্রকার ভেদে। তো দেখো হাব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয় হাব, একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব। হাব কত প্রকার? হাব হচ্ছে দুই প্রকার। হাব আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয় হাব আর একটা হচ্ছে কি? নিষ্ক্রিয় হাব। সক্রিয় হাবগুলোর ক্ষেত্রে দেখো যে সক্রিয় হাবগুলোর নিজস্ব বিদ্যুৎ সরবরাহ থাকে। সক্রিয় হাবগুলোর কি হয়? নিজস্ব বিদ্যুৎ সরবরাহ থাকে। নোডের মধ্যে সর্বাধিক দূরত্ব বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। নোডের মাঝখানে কি? সর্বাধিক দূরত্ব বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। অনেকের প্রশ্ন থাকে যে ভাই নোড মানে কি? নোড মানে হচ্ছে ডিভাইস।
নোড জিনিসটা হচ্ছে আমার বিভিন্ন ডিভাইসকে নোড বলা হয়। তো ধরো দুইটা ডিভাইসের মাঝখানে মানে দুইটা ডিভাইসকে তুমি হাব দিয়ে যুক্ত করছো, তো এখানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে হয়। তো এই দূরত্ব যাতে সর্বাধিক থাকে এই জিনিসটা সক্রিয় হাব করে থাকে, মানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের দূরত্ব বজায় রাখে কি এই সক্রিয় হাবটা। তো সক্রিয় হাবগুলোর কি থাকে, নিজস্ব বিদ্যুৎ সরবরাহ থাকে। আর নোড বা ডিভাইসগুলোর মধ্যে সর্বাধিক দূরত্ব বাড়ানোর জন্য এই সক্রিয় হাব ব্যবহার করা হয়। এরপর আসবো আমরা নিষ্ক্রিয় হাবে। নিষ্ক্রিয় হাব ডেটা সিগন্যালকে একই ফরম্যাটে ফরওয়ার্ড করে। এই জিনিসটা একটু বুঝতে হবে যে নিষ্ক্রিয় হাব ডেটা সিগন্যালকে একই ফরম্যাটে ফরওয়ার্ড করে জিনিসটা কি। তো নিষ্ক্রিয় হাবটা কি করে, যে ধরো এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল। তো এখানে আমি দেখতেছি যে এই চারটা সিগন্যালের মানে আকারটা ভিন্ন ভিন্ন না, এটা একটু ছোট, এটার চেয়ে একটু বড়, এটার চেয়ে একটু বড়, এটা আর একটু বড়, তাই না? তো এ কি করবে, ধরো হচ্ছে এটা যদি চারটা সিগন্যাল হয়, তো এই নিষ্ক্রিয় হাব আমার কি করবে, যে এই সিগন্যালগুলোকে একই রকম আকৃতির বা একই রকম ফরম্যাট বানাবে। কি করবে, এই যে সিগন্যালগুলো আছে এই সিগন্যালগুলোকে একই রকম বানাবে, বানায় জিনিসটা সামনের দিকে ফরওয়ার্ড করবে বা সামনের দিকে পার করে দিবে। তো এই জিনিসটার ক্ষেত্রে বলা হচ্ছে যে নিষ্ক্রিয় হাব ডেটা সিগন্যালকে একই ফরম্যাটে ফরওয়ার্ড করে। এটি কোনোভাবেই ডেটা সিগন্যালকে পরিবর্তন করে না। দেখো এরা কিন্তু এই জিনিসটাকে পরিবর্তন করবে না, যা ডেটা আছে তাই রাখবে, বাট এটার ফরম্যাটটাকে বা এটা কি রকম আছে এই জিনিসগুলোকে একই রকম করার চেষ্টা করবে, বাট পরিবর্তন না করে। পরিবর্তন করবে না, পরিবর্তন কিসের ক্ষেত্রে আসতে পারে, হয়তো আকার আকৃতির ক্ষেত্রে আসতে পারে, বাট ডেটার কোনো পরিবর্তন আসবে না, ডেটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। বাট এই যে নিষ্ক্রিয় হাবটা দেখতেছো, এই নিষ্ক্রিয় হাবটা কি করবে, ডেটা সিগন্যালকে একই ফরম্যাটে ফরওয়ার্ড করবে। তো সক্রিয় হাব আর নিষ্ক্রিয় হাব জিনিসটা কি বুঝেছো কিনা তোমরা একটু বলো, যে সক্রিয় হাব আর নিষ্ক্রিয় হাব তোমরা বুঝেছো কিনা? সক্রিয় হাব আর নিষ্ক্রিয় হাব কি বুঝেছো? ওকে, ফরহাদ বলছো জি ভাইয়া। আচ্ছা, তো আমরা সামনের দিকে যাচ্ছি। ওকে, দেখো এখন যে জিনিসটা আছে হাবের পর আমরা পড়বো হচ্ছে সুইচ নিয়ে। কি নিয়ে পড়বো? সুইচ নিয়ে। তো হাব একটা ডিভাইস ছিল, সুইচ হচ্ছে আরেকটা ডিভাইস। তো দেখো হাবের ন্যায় সুইচও একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে ল্যান্ড ডিভাইসও বলা হয়। কি বলা হয়? ল্যান্ড ডিভাইসও বলা হয়। আমরা হাবকেও ল্যান্ড ডিভাইস বলছি, সুইচকেও ল্যান্ড ডিভাইস বলা যায়। তো যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। একটি সুইচে কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে তা সুইচের পোর্ট সংখ্যার উপর নির্ভর করে। জিনিসটা কিছুটা হাবের মতনই, মানে হাব আর সুইচ জিনিসটা সেম, পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা আমি তোমাদের বলবো। দেখো যে সুইচে পোর্টের সংখ্যা 8, 16, 24 থেকে 48 পর্যন্ত হতে পারে। সুইচে পোর্টের সংখ্যা কত থেকে কত হতে পারে? 8, 16, 24 থেকে 48 পর্যন্ত সুইচের সংখ্যা মানে সুইচে পোর্টের সংখ্যা হতে পারে। বাট হাবের ক্ষেত্রে জিনিসটা আসলে ওই রকম কোনো বাধা ধরার নিয়ম নাই যে হাবে কয়টা পোর্ট থাকতে পারে, এরকম কিছু আসলে বলা নাই। বাট সুইচের ক্ষেত্রে আমরা কি বলতেছি, দেখো যে সুইচে পোর্টের সংখ্যা 8, 16, 24 থেকে 48 পর্যন্ত হতে পারে। ল্যান তৈরির ক্ষেত্রে হাবের চেয়ে সুইচ বেশি ব্যবহৃত হয়। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে কি হাবের চেয়ে সুইচ বেশি ব্যবহৃত হয়। স্টার টপোলজির ক্ষেত্রে সুইচ হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। স্টার টপোলজির ক্ষেত্রে সুইচ হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। তো স্টার টপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইস দুইটা হইতে পারে, একটা হচ্ছে আমার সুইচ আর একটা হচ্ছে হাব। তো আমি কি বললাম যে স্টার টপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইস বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস দুইটা হইতে পারে, একটা হচ্ছে হাব আর একটা হচ্ছে কি সুইচ। তো অনেকে প্রশ্ন করবে যে স্টার টপোলজি কি, এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। তো দেখো আচ্ছা নাসরিন সুলতানা, তুমি কি কোয়েশ্চেন করেছিলে? ওকে, ডিভাইসের মধ্যে সর্বোচ্চ দূরত্ব কত থাকতে পারবে? আচ্ছা দেখো এটা মানে দুইটা ডিভাইসের মধ্যে সর্বোচ্চ দূরত্ব কত থাকতে পারবে এটা আসলে নির্দিষ্ট করা নাই। যে পরিমাণ দূরত্ব থাকলে তোমার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা নিরবিচ্ছিন্নভাবে পৌঁছাতে পারবে সে পরিমাণ দূরত্ব থাকলে হবে, এটা আসলে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নেই। তো যে পরিমাণ দূরত্ব থাকলে ডেটাগুলো ঠিকঠাকভাবে পৌঁছাবে সে পরিমাণ দূরত্বে থাকলেই হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন দেখো যে হাবের সাথে আমরা নেটওয়ার্ক হচ্ছে এই সুইচের পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করব। হাব আর সুইচের পার্থক্যটা কি? আমরা এখানে যা পড়লাম সবই কিন্তু হাবের মতনই। এই যে সুইচটা আমরা পড়লাম এখানে সব কিন্তু হাবের মতনই। এখন দেখো আমরা হাব আর সুইচের পার্থক্যটা বুঝবো। তো এখন
এই জিনিসটাকে তোমরা হাব কল্পনা করবা না, এই জিনিসটাকে তোমরা সুইচ কল্পনা করো, এই জিনিসটাকে সুইচ কল্পনা করো। হাবের ক্ষেত্রে কি হয় দেখো, যে ধরো এই কম্পিউটারের একটা তথ্য প্রয়োজন, হ্যাঁ, বা এই কম্পিউটার একটা তথ্য পাঠাবে। তো যখন এটা হাবের সাহায্যে যুক্ত থাকবে তখন কি হয়, যে এই কম্পিউটারটা যদি কোনো তথ্য পাঠায় তাহলে সেই তথ্যটা প্রত্যেকটা কম্পিউটারে পৌঁছায় যায়। কি হয় দেখো, হাবের ক্ষেত্রে কি হয় দেখো, যে ধরো এটা একটা কম্পিউটার, এই কম্পিউটারটা তোমার একটা তথ্য পাঠাবে, তথ্যটা কি হয় যে প্রত্যেকটা কম্পিউটারে পৌঁছায় যায়, এটা হয় হচ্ছে হাবের ক্ষেত্রে। এখন আমরা সুইচের ক্ষেত্রে দেখব, সুইচের ক্ষেত্রে কি হয়, ধরো এটা হচ্ছে এখন আমার কি সুইচ, সুইচের ক্ষেত্রে কি হবে, যে ধরো এটা একটা সুইচ, সুইচ কি করবে, তো ধরো এই কম্পিউটারটা চাচ্ছে এই কম্পিউটারকে একটা তথ্য পাঠাতে, এই কম্পিউটার এই কম্পিউটারকে একটা তথ্য পাঠাতে চায়। সুইচের মাধ্যমে যদি জিনিসগুলো যুক্ত থাকে তখন এই কম্পিউটার থেকে তথ্য পাঠালে শুধুমাত্র এই কম্পিউটারই তথ্য পাবে, এই যে বাকি কম্পিউটারগুলো আছে না, এই বাকি কম্পিউটারগুলো তথ্য পাবে না। হাবের ক্ষেত্রে কি হয়, হাবের ক্ষেত্রে একটা কম্পিউটার যদি তথ্য পাঠায় তাহলে সবগুলো কম্পিউটার তথ্য পেয়ে যায়, বাট যদি সুইচ তথ্য পাঠায়, সুইচ যে কম্পিউটারকে চাইবে সেই কম্পিউটারেই তোমার তথ্যটা পৌঁছাবে। মানে এই কম্পিউটার যদি চায় যে এই কম্পিউটারকে তথ্য পাঠাবে তাহলে শুধুমাত্র তথ্যটা এই কম্পিউটারে যাবে, বাকি কম্পিউটারগুলোতে যাবে না। তো এটাই হচ্ছে হাব আর সুইচের মধ্যে পার্থক্য। আচ্ছা, হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সামনের দিকে এগোবো। দেখো এটা হচ্ছে একটা হাবের, সরি এটা হচ্ছে একটা সুইচের চিত্র। হাব আর সুইচের পার্থক্য কি তোমরা বুঝেছো? ভাই আমি যদি না দিই তাহলে কিভাবে পৌঁছাবে? যদি তুমি না দাও তাহলে তো পৌঁছাবে না, অবশ্যই দিতে হবে। একটা কম্পিউটার যদি আরেকটা কম্পিউটারকে তথ্য পাঠায় তাহলেই পৌঁছাবে, না হলে পৌঁছাবে না। ওকে মাসুমা, আচ্ছা ফরহাদ বলছো যে বুঝছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। এবার আমরা আরেকটা ডিভাইস নিয়ে পড়বো, সেটা হচ্ছে ব্রিজ। কি নিয়ে পড়বো দেখো, জিনিসটার নাম হচ্ছে ব্রিজ। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে ভাইয়া হাবের অপর নাম ল্যান, আবার ল্যান তৈরিতে হাব অধিক ব্যবহার হয় এটা বুঝলাম না। না না না, হাবের অপর নাম ল্যান না, হাবের অপর নাম হচ্ছে ল্যান ডিভাইস। হ্যাঁ, ল্যান তৈরি করার জন্য এই হাব ডিভাইসটা ব্যবহার হয়, এই জন্য এই হাবকে বলা হচ্ছে ল্যান ডিভাইস। হাবের অপর নাম ল্যান নয়, ল্যান ডিভাইস। নাসরিন সুলতানা, আমি আশা করছি তুমি ক্লিয়ার হয়েছো। ওকে, এবার আসো যে আমরা আরেকটা ডিভাইস নিয়ে পড়বো, সেটা হচ্ছে ব্রিজ। কি নাম? ব্রিজ। তো দেখো যে ব্রিজ একটি নেটওয়ার্ক ডিভাইস যা একটি বৃহৎ নেটওয়ার্ককে ছোট ছোট সেগমেন্টে বিভক্ত করে। এর সাহায্যে বিভিন্ন মাধ্যম অথবা বিভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায়। এটি একাধিক ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করে। এটা অনেকটা সুইচ বা হাবের মতো। এক্ষেত্রে পার্থক্য হলো হাব বা সুইচ একই নেটওয়ার্কের বিভিন্ন নোডকে সংযুক্ত করে, অন্যদিকে ব্রিজ একাধিক ছোট নেটওয়ার্ককে যুক্ত করে। এখন দেখো ব্রিজের কাজটা আমি তোমাদেরকে বুঝাই। ধরো এখানে হচ্ছে চারটা নেটওয়ার্ক আছে, চারটা নেটওয়ার্ক, এটা হচ্ছে চারটা নেটওয়ার্ক, মানে এখানে নেটওয়ার্ক অলরেডি আছে। এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। তো ব্রিজ কি করে, এই যে ছোট ছোট নেটওয়ার্ককে যুক্ত করবে পরস্পরের মাধ্যমে। যখন তুমি এই নেটওয়ার্কগুলোর মধ্যে ব্রিজ ইউজ করবা তখন কি হবে, এই যে ছোট ছোট নেটওয়ার্কগুলো দেখতেছো না, তখন এরা পরস্পর একে অপরের সাথে যুক্ত হবে। তখন এই নেটওয়ার্ককে চাইলে তথ্য দিতে পারবে, এই নেটওয়ার্ক চাইলে এই নেটওয়ার্ককে তথ্য দিতে পারবে। অর্থাৎ কি, যখন একটা অনেকগুলো ছোট নেটওয়ার্ক পরস্পর যে ডিভাইসের মাধ্যমে যুক্ত হয় তাকে আমার কি বলা হয়, ব্রিজ বলা হয়। তো কি বলা হচ্ছে দেখো, যে অনেকগুলো ছোট নেটওয়ার্ক যে ডিভাইসটার মাধ্যমে বা যে নেটওয়ার্ক ডিভাইসের মাধ্যমে পরস্পর একে অপরের সাথে যুক্ত হয় তাকে আমার ব্রিজ বলে। তো ব্রিজ জিনিসটা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। জিনিসটা খুবই ইজি, যে অনেকগুলো ছোট নেটওয়ার্ককে আমি যে ডিভাইস দ্বারা একত্রে যুক্ত করি তাকে আমার কি বলা হয়, ব্রিজ বলা হয়।
আচ্ছা, ব্রিজ জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। ব্রিজ সম্বন্ধে তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু জানাও কমেন্ট করে। ওকে, তোমরা বলতেছো যে জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা আরেকটা ডিভাইসে যাব। এবার আমরা পড়বো হচ্ছে রাউটার কি। এই জিনিসটা আমরা প্রায় সবার বাসা বাড়িতে হয়তো বা দেখে থাকি যে রাউটার, এই জিনিসটার নাম কি? রাউটার। তো দেখো, রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস, একে ওয়ান ডিভাইসও বলা হয়। ওয়ান ডিভাইস, একে কি বলা হয়? ওয়ান ডিভাইস। এখন তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে WAN বা ওয়ান এইটার পূর্ণরূপ কি? আমাকে কমেন্ট করে জানাও যে WAN এটার মানে কি বা এটার পূর্ণরূপ কি? আচ্ছা, মুস্তাক আহমেদ তানভীর বলছো ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। শৈশব শাহ বলছে ওয়াইফাই রাউটার। আচ্ছা, WAN এটার পূর্ণরূপ কি তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, ইমতিয়াজ বলছো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, একজন বলছো ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক, আরেকজন বলছো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, শেখ মাসুমা বলছো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, নাসিন সুলতানা বলছো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ 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 ভাইয়া, তোমাদের বেশিরভাগেরই অ্যান্সার সঠিক হয়েছে যে WAN এটা মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, তো এই রাউটার জিনিসটা কি দেখো, যে রাউটার একটা নেটওয়ার্ক ডিভাইস এবং একে ওয়ান ডিভাইসও বলা হয়। এটি একটি বুদ্ধিমান ডিভাইস যা একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করে। এখানে একটা কথা হচ্ছে, এটা একটা বুদ্ধিমান ডিভাইস যা একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্কে যুক্ত করে। কথা হইতেছে যে প্রোটোকল জিনিসটা কি। তো তুমি যখন একটা নেটওয়ার্কে তৈরি করো, তো প্রত্যেকটা নেটওয়ার্ক বানানোর পিছনে একটা সিস্টেম থাকে। প্রত্যেকটা নেটওয়ার্ক বানানোর পিছনে একটা সিস্টেম বা ধরন থাকে। তো নেটওয়ার্কের সিস্টেম বা ধরনকেই নেটওয়ার্কের প্রোটোকল বলা হয়। তো নেটওয়ার্কের সিস্টেম বা ধরনকেই নেটওয়ার্কে কি বলে? প্রোটোকল বলে। তো এই রাউটার কি করে, যে ধরো একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে পরস্পরকে যুক্ত করে। রাউটারের কাজ কি? দুই বা ততোধিক নেটওয়ার্ককে পরস্পরের সাথে যুক্ত করে দেয়। তো আসো আমরা চিত্রের সাহায্যে রাউটার বিষয়টা বুঝবো। এখানে অনেক কঠিন কঠিন ওয়ার্ড লেখা আছে বা সেন্টেন্স লেখা আছে, আমরা এটা বাদ দিয়ে চিত্রের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। যে ধরো এখানে একটা রাউটার আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক, এই যে ধরো এখানে চারটা কম্পিউটার, এরা সুইচের মাধ্যমে, কিসের মাধ্যমে? সুইচের মাধ্যমে একটা নেটওয়ার্কের মধ্যে আছে। এটা একটা, ধরো এটা আমার একটা নেটওয়ার্ক, যারা কিসের মাধ্যমে যুক্ত? সুইচের মাধ্যমে যুক্ত। আমরা কিন্তু সুইচ পড়ে আসছি যে সুইচের মাধ্যমে কয়েকটা কম্পিউটার বা ডিভাইস নেটওয়ার্কের মাঝখানে অন্তর্ভুক্ত হইতে পারে। তো ধরো এটা একটা ছোট নেটওয়ার্ক, এটা আরেকটা ছোট নেটওয়ার্ক। এটা হচ্ছে নেটওয়ার্ক 1, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক 2। এটা হচ্ছে নেটওয়ার্ক 1, এটা হচ্ছে আমার কি? নেটওয়ার্ক 2। তো রাউটার কি করে, যে এই যে ছোট ছোট নেটওয়ার্ক গুলো আছে, এই যে ছোট ছোট একই প্রোটোকল বিশিষ্ট, এই দুইটা নেটওয়ার্ক কিন্তু আমার একই প্রোটোকল বিশিষ্ট হতে হবে। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে যে নেটওয়ার্ক তৈরির পিছনে বা নেটওয়ার্ক তৈরির সময় একই ধরনের যদি হয় সেই নেটওয়ার্ক, বা একই সিস্টেম যদি হয়, তাহলে সেই সিস্টেমগুলোকে আমার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক আমরা বলতে পারি। তো প্রোটোকল জিনিসটা কি? প্রোটোকল হচ্ছে নেটওয়ার্ক বানানোর জন্য সিস্টেম বা ধরন, এই জিনিসটাকে আমার বলা হয় হচ্ছে প্রোটোকল। তো এখানে দুইটা নেটওয়ার্ক আছে, যে দুইটা নেটওয়ার্কের প্রোটোকল কি? আমার সেম। আর এই নেটওয়ার্কে এই কম্পিউটারগুলো পরস্পর সুইচ দ্বারা যুক্ত আছে। তো এখন এই রাউটারটা করবে কি, যে পরস্পরকে, এই যে দুইটা নেটওয়ার্ক আছে না, এই দুইটা নেটওয়ার্ককে পরস্পর যুক্ত করে দিবে। যুক্ত করে অনেক বড় একটা নেটওয়ার্ক তৈরি করবে, অনেক বড় একটা নেটওয়ার্ক তৈরি করবে, যেটা ইন্টারনেট হইতে পারে, যেটা কি? ইন্টারনেট হইতে পারে। তো এইভাবেই আমার এই রাউটার জিনিসটা কাজ করে। এখন রাউটারের ক্ষেত্রে রাউটার কি করবে, যে এই যে দুইটা নেটওয়ার্কে যে সে যুক্ত করতেছে, তো দুইটা নেটওয়ার্কে যুক্ত করার সময় সে একটা পথ খোঁজে। কি খোঁজে? পথ খোঁজে। যেই পথের মানে যে পথের মাধ্যমে সে দুইটা নেটওয়ার্কে খুব সহজে যুক্ত করতে পারবে। জিনিসটা আবার বুঝো,
যে রাউটার যখন দুইটা ছোট ছোট নেটওয়ার্ককে যুক্ত করে তখন সে একটা পথ খুঁজে, কি খুঁজে? পথ খুঁজে, যে পথের মাধ্যমে সে কি পারবে এই দুইটা নেটওয়ার্ককে খুব সহজে যুক্ত করতে পারবে। এই যে পথ, এটাকে বলা হচ্ছে আমার রাউটিং টেবিল। রাউটার দুই বা ততোধিক নেটওয়ার্ককে সঠিকভাবে এবং কম সময়ে নেটওয়ার্কে যুক্ত করার জন্য একটা পথ খোঁজে। কম সময়ে, সঠিক সময়ে এবং সঠিকভাবে যুক্ত করার জন্য একটা পথ খোঁজে। এই পথকে আমার বলা হয় কি? রাউটিং টেবিল। তো এই রাউটার কি করবে? রাউটিং টেবিল ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ককে পরস্পরের সাহায্যে যুক্ত করবে। তো এখানে নেটওয়ার্কগুলোর একটা শর্ত থাকতে হবে যে নেটওয়ার্কগুলো সেম প্রোটোকল বিশিষ্ট হইতে হবে বা একই প্রোটোকল বিশিষ্ট হইতে হবে। তো নেটওয়ার্ক যদি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট হয় তাহলে রাউটার এই দুইটা নেটওয়ার্ককে একত্রে যুক্ত করতে পারবে না। তো রাউটার বিষয়টা আমি আবার একটু রিপিট করি যে রাউটার কি করে? একটা রাউটিং টেবিলের সাহায্যে অনেকগুলো নেটওয়ার্ককে বা দুই বা ততোধিক নেটওয়ার্ককে পরস্পরের সাহায্যে যুক্ত করে। তো এখানে রাউটিং টেবিলটা কি? রাউটার অনেকগুলো নেটওয়ার্ককে একসাথে যুক্ত করার জন্য এবং কম সময় যুক্ত করার জন্য একটা পথ খুঁজে। এই যে পথটা, এই পথটাকে আমার বলা হয় কি? রাউটিং টেবিল। তো এই রাউটার সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাও। ওকে, আচ্ছা, আমরা এখন সামনের দিকে যাই। যে এবার আমরা যে ডিভাইসটা নিয়ে পড়বো এটাকে বলা হচ্ছে গেটওয়ে। কি বলা হয়? গেটওয়ে। এখন দেখো এখানে অনেক কিছু লেখা আছে, তার আগে আমি বিষয়টা বলে দিচ্ছি যে রাউটার আর গেটওয়ে জিনিসটা পুরোপুরি সেম। তো আমরা রাউটারের ক্ষেত্রে দেখছি কি যে রাউটার কি করবে? রাউটার একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে পরস্পরের সাহায্যে যুক্ত করে। তো গেটওয়েতে শুধুমাত্র একটা পার্থক্য। কি পার্থক্য? যে গেটওয়ে দুইটা ভিন্ন ধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে বা দুই বা ততোধিক ভিন্ন ধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে একে অপরের সাহায্যে যুক্ত করতে পারে। তো রাউটার আর গেটওয়ে জিনিসটা প্রায় সেম, শুধুমাত্র পার্থক্য কি? রাউটার আমার কি করতে পারে? দেখো যে রাউটার একই প্রোটোকল বিশিষ্ট অনেকগুলা ছোট নেটওয়ার্ককে পরস্পরের সাথে যুক্ত করে। আর গেটওয়ে কি করে? যে দুই বা ততোধিক ভিন্ন ধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে পরস্পরের সাহায্যে বা পরস্পরের সাথে যুক্ত করে। তো প্রোটোকল জিনিসটা আমি আবার রিপিট করতেছি যে অনেকে বলতে পারো যে ভাইয়া প্রোটোকল মানে কি? তো একটা নেটওয়ার্ককে তুমি যখন বানাবা বা একটা নেটওয়ার্ক যখন তৈরি করবা, নেটওয়ার্কের একটা সিস্টেম আছে। প্রত্যেকটা নেটওয়ার্কের একটা আলাদা আলাদা সিস্টেম আছে বা ধরন আছে। এই যে ধরনটা, এই ধরনটাকে আমার বলা হচ্ছে কি? নেটওয়ার্কের প্রোটোকল। তো রাউটারের ক্ষেত্রে আমার কি হয়? দেখো যে রাউটার আমার একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে যুক্ত করে। আর গেটওয়ে কি করে? ভিন্ন ধর্মী প্রোটোকল বিশিষ্ট অনেকগুলো নেটওয়ার্ককে এই গেটওয়েটা যুক্ত করে। তো গেটওয়ে জিনিসটা হচ্ছে তোমরা ক্লিয়ার কিনা এটা একটু হচ্ছে আমাকে কমেন্টে জানাও যে গেটওয়ে সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আলোর দিশারি আগে বলে দিয়েছে যে যন্ত্র ভিন্ন ধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয় সেটাই গেটওয়ে। হ্যাঁ, তুমি সঠিক বলেছো অবশ্যই। আচ্ছা, গেটওয়ে তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আর এটা হচ্ছে গেটওয়ের চিত্র। ওকে, হ্যাঁ, ফরহাদ মাহমুদ বলছো যে রাউটারের চেয়ে অধিক শক্তিশালী এবং বুদ্ধিমান ডিভাইস গেটওয়ে। অবশ্যই রাউটারের চেয়ে গেটওয়ে বেশি বুদ্ধিমান। কেন বুদ্ধিমান? কারণ দেখতেই পারছো যে গেটওয়ে কি করে? ভিন্ন ধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কেও সে যুক্ত করতে পারে, বাট রাউটার কিন্তু সেটা পারে না। রাউটার কি করে? রাউটার একই প্রোটোকল বিশিষ্ট কয়েকটা নেটওয়ার্কে যুক্ত করে। এই জন্য রাউটারের চেয়ে কি এই গেটওয়েটা বেশি বুদ্ধিমান। ওকে, নাসরিন সুলতানা, নূরজাহান বেগম, মিতু, মিথিলা, হ্যাঁ সবাই বুঝতে পেরেছ। তাহলে আমি সামনের দিকে এগোচ্ছি। আচ্ছা, এবার আমরা আসবো টোপোলজি নিয়ে। এবার আমরা পড়বো যে নেটওয়ার্ক টোপোলজি কি। দেখো যে একটা নেটওয়ার্কের মাঝখানে কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সমূহ একে অপরের সাথে সংযুক্ত থাকে। আমরা একটা নেটওয়ার্কের ক্ষেত্রে কি দেখি? যে একটা নেটওয়ার্কের মাঝখানে কম্পিউটার আর অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সমূহ একে অপরের সাথে সংযুক্ত থাকে। তো এই সংযোগ বিভিন্নভাবে দেয়া যায়, এই সংযোগ বিভিন্নভাবে দেয়া যেতে পারে। একটি নেটওয়ার্কের ডিভাইস সমূহ একে অপরের সাথে কিভাবে সংযুক্ত তার জ্যামিতিক উপস্থাপনা নেটওয়ার্ক টোপোলজি হিসেবে পরিচিত। এখন দেখো যে ধরো এখানে হচ্ছে আমার তিনটা কম্পিউটার আছে। এই তিনটা কম্পিউটারকে তুমি ধরো এটা হচ্ছে তোমার সুইচ, হ্যাঁ, এই তিনটা কম্পিউটারকে তুমি সুইচের সাহায্যে যুক্ত করছো।
ধরো একটা সুইচ, এটা হচ্ছে 3টা কম্পিউটার। তো এই কম্পিউটারগুলোকে তুমি সুইচের সাহায্যে যুক্ত করছো। এখন এই যে একটা নেটওয়ার্ক তুমি বানাইছো, এই নেটওয়ার্ক বানানোর একটা বিন্যাস আছে। বিন্যাস বলতে কি বোঝাচ্ছে, যেখানে কোন ডিভাইসটা কোথায় থাকবে, কত দূরত্বে থাকবে, কি পরিমাণ জায়গা নিয়ে থাকবে, এগুলার একটা জ্যামিতিক বিন্যাস আছে। কি আছে? জ্যামিতিক বিন্যাস আছে। প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে ডিভাইসগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত থাকবে তার একটা জ্যামিতিক উপস্থাপনা বা বিন্যাস আছে। এই যে জ্যামিতিক উপস্থাপনা বা বিন্যাস, এই জিনিসটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক টোপোলজি। তো একটা নেটওয়ার্কের মাঝখানে ডিভাইস সমূহ কিভাবে যুক্ত থাকবে তার যে জ্যামিতিক উপস্থাপনা, এই জিনিসটাকে আমার বলা হচ্ছে কি নেটওয়ার্ক টোপোলজি। তো টোপোলজিগুলো নেটওয়ার্কের ফিজিক্যাল এবং লজিক্যাল উভয় দিকে সংজ্ঞায়িত করতে পারে। এখানে বলা হয়েছে দেখো, ফিজিক্যাল আর লজিক্যাল টোপোলজিগুলো নেটওয়ার্কের ফিজিক্যাল এবং লজিক্যাল উভয় দিক সংজ্ঞায়িত করতে পারে। এই জিনিসটা দ্বারা কি বোঝায়, যে ধরো যে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এখানে এই যে ডিভাইসগুলো কোথায় থাকবে, সশরীরে কোথায় উপস্থিত থাকবে, এটা যে জিনিস দ্বারা বোঝায় সেটা হচ্ছে আমার ফিজিক্যাল দিক। আর লজিক্যাল দিক কোনটা, যে যুক্তিগতভাবে এই ডিভাইসগুলো কোনটার সাথে কত দূরত্বে থাকা উচিত, মানে কি যুক্তিগতভাবে এই ডিভাইসগুলো একে অপরের সাথে কত দূরত্ব বজায় রাখা উচিত বা কোথায় থাকা উচিত, এইটা যে মানে এই জিনিসটা যে দিকটাকে কভার করে সেটা হচ্ছে আমার কি লজিক্যাল দিক। তো টোপোলজিগুলো কি করে, নেটওয়ার্কের ফিজিক্যাল আর লজিক্যাল উভয় দিককে সংজ্ঞায়িত করতে পারে। তো একটি নেটওয়ার্কে ফিজিক্যাল আর লজিক্যাল টোপোলজি একই বা ভিন্ন হতে পারে। অর্থাৎ দেখো যে লজিক্যালি এই জিনিসগুলো যেখানে থাকতে পারে, সেই জিনিসগুলোকে যদি তুমি সেই জায়গাগুলোতে রাখো, তাহলে কি আমার লজিক্যাল দিক আর ফিজিক্যাল দিক কি উভয় সমান। মানে ধরো এই হচ্ছে ডিভাইসগুলো পরস্পরের থেকে 1 মিটার দূরে থাকতে পারে, এটা আমার লজিক। আর এই লজিক অনুযায়ী তুমি যদি নেটওয়ার্কটাকে স্থাপন করো, তাহলে আমার এই কি ফিজিক্যাল আর লজিক্যাল উভয় দিকটা কি সেম হয়ে যাইতেছে। তো এটা এখানে বলা হচ্ছে। তো নেটওয়ার্ক টোপোলজিটা কি, একটা নেটওয়ার্কের ডিভাইস সমূহ একে অপরের সাথে কিভাবে সংযুক্ত থাকবে তার যে জ্যামিতিক উপস্থাপন আছে বা জ্যামিতিক বিন্যাস আছে, সেই জিনিসটাকে আমার বলা হচ্ছে কি নেটওয়ার্ক টোপোলজি। আচ্ছা, নেটওয়ার্ক টোপোলজি জিনিসটা বুঝতে পেরেছো কিনা তোমরা একটু আমাকে জানাও, যে নেটওয়ার্ক টোপোলজি বুঝছো কিনা। নেটওয়ার্ক টোপোলজি কি বুঝতে পেরেছো তোমরা? ওকে ওকে, হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এবার নেটওয়ার্ক টোপোলজি হচ্ছে, নেটওয়ার্ক টোপোলজিকে 6 ভাগে ভাগ করা যায়। নেটওয়ার্ক টোপোলজি কয় প্রকার? 6 প্রকার। বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, ট্রি টোপোলজি, মেশ টোপোলজি, হাইব্রিড টোপোলজি। তো টোপোলজিকে কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে ভাগ করা যায়। বাস, রিং, স্টার, ট্রি, মেশ, হাইব্রিড। তো এখন আমরা এগুলা নিয়ে আলোচনা করব। এখানে তো আসলে বোঝার কিছু নেই, তো এই জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। তো দেখো, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমার কি, আচ্ছা বাস টোপোলজি। প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটা হইতেছে আমার বাস টোপোলজি। তো বাস টোপোলজির ক্ষেত্রে সকল ডিভাইস সমূহ একটি একক সংযোগ লাইনের সাথে সংযুক্ত থাকে। দেখো কি হয়, যে বাস টোপোলজির ক্ষেত্রে সকল ডিভাইস সমূহ আমার একটি একক সংযোগ লাইনের সাথে সংযুক্ত থাকে। এই সংযোগ লাইনকে বাস বলা হয়, যা ব্যাকবোন হিসেবেও পরিচিত। এই সংযোগ লাইনকে বাস বলা হয়, যা কি হিসেবে পরিচিত? দেখো, ব্যাকবোন হিসেবে পরিচিত। এই সংযোগ লাইনের দুই প্রান্তে 2টি টার্মিনেটর থাকে। কি থাকে? 2 প্রান্তে 2টি টার্মিনেটর থাকে। তো এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, যে কোন টোপোলজির ক্ষেত্রে টার্মিনেটর ব্যবহার করা হয়। কোন টোপোলজির ক্ষেত্রে টার্মিনেটর ব্যবহার করা হয়? বাস টোপোলজির ক্ষেত্রে। এখানে প্রতিটি নোড মানে কি, এখানে ডিভাইসকে নোড বলা হয়, যেটা আমি আগেও বলে আসছি। প্রতিটি নোড ড্রপ কেবল দ্বারা সরাসরি বা ব্যাকবোন তারের সাথে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ দ্বিমুখী হয়ে থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ আমার কিরকম? দ্বিমুখী প্রবাহ আমরা দেখতে পাই। যখন একটি নোড অপর একটি নোডে বার্তা প্রেরণ করতে চায়, তখন ডেটা এবং প্রাপকের তথ্য কমন সংযোগ লাইনে প্রেরণ করে। কমন লাইনে সংযুক্ত সকল নোড বার্তাটি পায়, অর্থাৎ ব্রডকাস্ট হয়, এবং কেবলমাত্র প্রাপক
বার্তা গ্রহণ করে একাধিক হোস্ট একই সাথে ডেটা প্রেরণ করার সময় বাস টোপোলজির সমস্যা হতে পারে। এখন জিনিসটা হচ্ছে অনেক হজবরল হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে জিনিসটা ক্লিয়ারলি বুঝাই। যে দেখো যে এটা হচ্ছে আমার একটা বাস টোপোলজির মডেল, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কি একটা বাস টোপোলজির মডেল। তো এখানে এই কম্পিউটারগুলো একটা নেটওয়ার্কের মাঝখানে আছে। তো এই কম্পিউটারগুলো কিসের সাহায্যে যুক্ত হচ্ছে প্রথমে বলা হয়েছিল, দেখো যে এই যে এখানে ডিভাইসগুলো একটি একক সংযোগ লাইন দ্বারা যুক্ত। এই যে এটা হচ্ছে আমার সেই একক সংযোগ লাইন, এই যে লাইন, এই যে মাঝখানে যে তারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একক সংযোগ লাইন। এই সংযোগ লাইনের সাথে আমার এই কম্পিউটারগুলো এই টোপোলজিতে যুক্ত থাকে। এই যে সংযোগ লাইনটা দেখতেছো, এই সংযোগ লাইনটা দ্বারা এই যে কম্পিউটারগুলো আছে এই কম্পিউটারগুলো যুক্ত থাকে। আর এই যে একক সংযোগ লাইনটা আছে বা যেটাকে আমার বাস বা কি বলা হচ্ছে ব্যাকবোন বলা হচ্ছে, ব্যাকবোনের দুই পাশে দুইটা টার্মিনেটর থাকে। কি থাকে? টার্মিনেটর থাকে। এটা একটা টার্মিনেটর, এটা একটা টার্মিনেটর। এখন বলতে পারো ভাইয়া টার্মিনেটর মানে কি? টার্মিনেটর হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় ডেটা পৌঁছালে ডেটা আর সামনের দিকে এগোতে পারবে না, ওখানেই শেষ হয়ে যাবে। টার্মিনেটর জিনিসটা কি? তো যে জায়গায় বা যে জায়গা পর্যন্ত আমার ডেটা পৌঁছালে ডেটা আর সামনের দিকে এগোতে পারে না, এই জায়গা দুটাকে আমার বলা হচ্ছে কি টার্মিনেটর। তো আবার দেখো জিনিসটা কি, যে বাস টোপোলজির ক্ষেত্রে আমার কম্পিউটারগুলো বা ডিভাইসগুলো একটি একক সংযোগ লাইন দ্বারা যুক্ত থাকে। আর এই যে একক সংযোগ লাইনের দুই পাশে কি থাকে? দুইটা টার্মিনেটর থাকে। এখন ধরো এই কম্পিউটারটা একটা তথ্য পাঠাবে। কাকে তথ্য পাঠাবে? ধরো এই কম্পিউটারকে তথ্য পাঠাবে। জিনিসটা আমি একটু ক্লিন করি। ওকে, তো ধরো এই কম্পিউটারকে একটা তথ্য পাঠাবে। তো এক্ষেত্রে কি দেখা যায় যে দেখো এই কম্পিউটারটা তথ্য পাঠাবে, এই কম্পিউটারটা তথ্য গ্রহণ করবে। তো এ হচ্ছে সেন্ডার, এ হচ্ছে রিসিভার। তো এ যখন তথ্য পাঠাবে, এ তথ্যটা এই যে ব্যাকবোন দেখতেছো না, এই ব্যাকবোনে পাঠাবে। এই যে একক সংযোগ লাইনটা আছে না, এই লাইনে তথ্যটা পাঠায়। এই লাইনে তথ্য পাঠানোর পর এই লাইনটা বলে যে আমার কাছে একটা তথ্য আসছে, এই তথ্যটা কোন কম্পিউটারের দরকার। তো আমি বলতেছি কি তথ্যটা দরকার এই কম্পিউটারের। তখন এই কম্পিউটারটা বা রিসিভার কম্পিউটারটা রেসপন্স করবে, রেসপন্স করে বলবে যে এই তথ্যটা আমার দরকার। তো তখন যখন এই যে এখানে আমার তথ্যটা আসছে, এই কম্পিউটার তখন বলবে তথ্যটা আমার দরকার এবং সে তথ্যটা নিয়ে নিবে। তো এইভাবে আমার একটা বাস টোপোলজি কাজ করে থাকে। জিনিসটা আমি আবার রিপিট করতেছি, যে ধরো এখানে আমার এই কম্পিউটারটা তথ্য পাঠাবে, এই কম্পিউটারটা তথ্য গ্রহণ করবে। তো এই কাজটা কিভাবে হয়, যে এই কম্পিউটারটা এই একক সংযোগ লাইনে বা যে লাইনটা দ্বারা আমার এই টোপোলজি বা নেটওয়ার্কটা সংযুক্ত হয়েছে, এই একক সংযোগ লাইনে সে তথ্যটা পাঠায়। তো যখন একক সংযোগ লাইনে আমার তথ্যটা আসলো, তখন এই লাইনটা বলে উঠবে যে আমার কাছে একটা তথ্য আসছে, এই তথ্যটাকে কে গ্রহণ করতে চায়। তো তখন এই যে এই নেটওয়ার্কটার মধ্যে যে কম্পিউটারের এই তথ্যটা দরকার, সে রেসপন্স করবে, রেসপন্স করে বলবে যে হ্যাঁ এই তথ্যটা আমার দরকার। তখন সে এই লাইন থেকে এই তথ্যটা নিয়ে নেবে। তো এইভাবে একটা বাস টোপোলজি সংগঠিত হয়ে থাকে। তো বাস টোপোলজি সম্বন্ধে তোমরা ক্লিয়ার কিনা একটু আমাকে হচ্ছে কমেন্ট করে জানাও, যে বাস টোপোলজি সম্বন্ধে তোমরা বুঝেছো কিনা। সহজ এবং সাশ্রয়ী, মানে আমার এই বাস টোপোলজি সংগঠিত করতে বা ইনস্টল করা আমাদের জন্য ইজি বা সাশ্রয়ী হয়ে থাকে। এরপর দেখো কোএক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবলগুলো মূলত বাস ভিত্তিক নেটওয়ার্কে ব্যবহৃত হয়। ওই যে আমরা একক সংযোগ লাইনের জন্য যে তারটা ইউজ করি, সে তার হিসেবে কি ব্যবহার হয়? কোএক্সিয়াল বা টুইস্টেড পেয়ার কেবল। এগুলো হচ্ছে আমার বাস ভিত্তিক নেটওয়ার্কে ব্যবহৃত হয়, যা 10 Mbps পর্যন্ত সমর্থন করে। মানে এই যে আমরা বাস টোপোলজির ক্ষেত্রে যে লাইন বা তারটা ইউজ করতেছি, এই তার কত Mbps ডেটা ট্রান্সমিশন সাপোর্ট করে? 10 Mbps, মানে সেকেন্ডে 10 MB বা 10 মেগাবাইট ডেটাকে সে ট্রান্সমিট করতে পারবে। এরপর দেখো যে রিপিটারের সাহায্যে নেটওয়ার্কের ব্যাকবোন সহজে সম্প্রসারণ করা যায়। তো আমরা রিপিটার নিয়ে পড়ছি। তো এই বাস টোপোলজির মাঝখানে আমাদের যদি কোনো ডেটা বা সিগন্যাল যদি দুর্বল হয়ে পড়ে, তখন আমরা রিপিটার ইউজ করতে পারি, যার সাহায্যে আমার সিগন্যাল কি স্ট্রং হয়ে যায়। এরপর দেখো যে এই টোপোলজি সরল, এই টোপোলজি কি সরল এবং ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার করা সহজ। এই টোপোলজিটা যেহেতু অনেক সিম্পল, তাই আমরা ছোটখাটো নেটওয়ার্কগুলোতে এই বাস টোপোলজি ইউজ করতে পারি। এই টোপোলজির কোনো একটি নোড নষ্ট হলেও অন্য নোডগুলো প্রভাবিত হয় না। ধরো যে এই টোপোলজির ক্ষেত্রে অনেকগুলো ডিভাইস দ্বারা তো হচ্ছে এই টোপোলজি গঠিত। তো এই টোপোলজিতে ধরো একটা হচ্ছে ডিভাইস বা একটা কম্পিউটার আমার নষ্ট হয়েছে, তো নষ্ট হইলেও এই টোপোলজির উপর কোনো প্রভাব পড়বে না এটার। তো এটাই বলা হয়েছে যে এই টোপোলজির কোনো একটি নোড নষ্ট হলেও অন্য নোডগুলো প্রভাবিত হয় না।
সহজেই কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা যায়। তো তুমি চাইলে যখন তখন একটা কম্পিউটারকে এই টোপোলজি থেকে বের করে নিয়ে আসতে পারবা, আবার এই টোপোলজিতে সংযুক্ত করতে পারবা। এটাই বলা হয়েছে যে সহজেই কোনো কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা যায়। এরপর দেখো, কেন্দ্রীয় কোনো নেটওয়ার্ক ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না, ফলে খরচ কমে যায়। কেন্দ্রীয় কোনো নেটওয়ার্ক ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। আমরা দেখলাম যে বাস টোপোলজির ক্ষেত্রে আমরা কোনো সুইচ, রাউটার, গেট, ব্রিজ এগুলো কিন্তু কিছুই ইউজ করি নাই। আমাদের এখানে কোনো আলাদা করে ডিভাইসের দরকার হয় না। এখানে আমাদের একটা একক সংযোগ লাইন দরকার হয়, যে লাইনের মাধ্যমে আমরা এই বাস টোপোলজিটা গঠন করে থাকি। তো এই জন্য এখানে কেন্দ্রীয় কোনো নেটওয়ার্ক বা ডিভাইসের প্রয়োজন হয় না, যার ফলে কি এই বাস টোপোলজির ক্ষেত্রে আমাদের খরচগুলো অনেক কমে যায়। ওকে, এবার আমরা দেখবো যে বাস টোপোলজির অসুবিধাগুলো কি কি। আচ্ছা দেখো, যে আমরা তো সুবিধা দেখলাম, বাস টোপোলজির অনেক সুবিধা দেখলাম, এবার অসুবিধাগুলো দেখবো। এখানে মূল কেবল বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বা সিস্টেম অচল হয়ে যায়। এখানে আমরা দেখছি কি যে বাস টোপোলজির ক্ষেত্রে কি হয়, যে আমরা একটা একক সংযোগ লাইনের মাধ্যমে আমাদের এই বাস টোপোলজিটা গঠন করে থাকি। তো এখানে যদি একক সংযোগ লাইন বা তারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের এই পুরো টোপোলজি নষ্ট হয়ে যাবে, এটাই এখানে বলা হয়েছে। এরপর দেখো যে এই টোপোলজিতে ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো সমন্বয়ের ব্যবস্থা নেই। যে কোনো নোড যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে। এখন দেখো এই জিনিসটা আমি একটু বুঝাই। এখানে হয় কি, যে এখানে তো অনেকগুলো কম্পিউটার যুক্ত আছে, তাই না? তো হইতে পারে যে একসাথে এ এবং এ দুইটাই একসাথে তথ্য পাঠাচ্ছে। কি দেখো, যে একসাথে এও তথ্য পাঠাতে চায়, এও তথ্য পাঠাতে চায়, এইরকম এই টোপোলজিতে হইতে পারে। যখন এরা একসাথে তথ্য পাঠাতে চাইবে, তখন এরা যে তথ্যগুলা পাঠাবে এই ডেটার মধ্যে একটা সংঘর্ষ হবে বা কোলিশন হবে। কি হবে, একসাথে যখন দুইটা ডিভাইস বা দুইটা নোড ডেটা পাঠাতে যাবে, তখন এই ডেটাগুলোর মধ্যে একটা সংঘর্ষ হবে। তো এই জন্য এটা একটা এই বাস টোপোলজির একটা বড় অসুবিধা, এটা বলা হয়েছে 2 নম্বরে। এরপর দেখো, যদি নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধি পায়, তাহলে নেটওয়ার্কের ডেটা কলিশন বৃদ্ধি পায়। এটাই ওই যে এর আগে যেটা বললাম না, জিনিসটা কিছুটা সেমই। যদি একসাথে অনেক তথ্য পাস করতে চায়, এই বাস টোপোলজির মধ্যে যদি একটা ডিভাইস চায় যে অনেকগুলো তথ্য আমি পাস করব, অনেকগুলো ডেটা পাস করব, তাহলে নেটওয়ার্কের মধ্যে ডেটার কলিশন বা ডেটার মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। তো এই জিনিসটা আমার এই বাস টোপোলজির অনেক বড় একটা অসুবিধা। এরপর দেখো যে বাস টোপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলকভাবে বেশ জটিল। এখন এই বাস টোপোলজির মধ্যে ধরো কোনো একটা প্রবলেম হয়েছে, তো এই প্রবলেমটা খুব সহজে খুঁজে বের করা যায় না। এই জন্যই বলা হয়েছে যে বাস টোপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলকভাবে কি বেশ জটিল। এরপর বলা হয়েছে দেখো যে ডেটা ট্রান্সমিশনের গতি কম। তো এই ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের গতি মানে এই বাস টোপোলজির ক্ষেত্রে এক কম্পিউটার থেকে ধরো আরেক কম্পিউটারে ডেটা যাইতে বা ডেটা ট্রান্সমিট হইতে অনেক বেশি সময় লাগে। মানে কি, যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তোমার ধরো ডেটা যাচ্ছে, বাট এই ডেটা যাওয়ার সময়টা অনেক বেশি লাগে। তো এই জন্যই বলা হইতেছে যে ডেটা ট্রান্সমিশনের গতি কি অনেক কমে যায় বা অনেক কম থাকে। তো এইগুলো হইলো আমার বাস টোপোলজির অসুবিধা। তো বাস টোপোলজির সুবিধা আর অসুবিধা কি তোমরা বুঝতে পেরেছো? যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। আজকের টপিক প্রায় আমাদের শেষ। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই করতে পারো। তোমরা কি বুঝতে পেরেছো কিনা যে বাস টোপোলজির সুবিধা আর অসুবিধা কি? আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, ফরহাদ মাহমুদ বলছো যে জি বুঝছি ভাইয়া। আচ্ছা, তোমরা যদি ক্লাসে কোনো কিছু না বুঝে থাকো এবং ক্লাসটা শেষ হয়ে যায়, তখন তোমরা এই যে একটা জিনিস করতে পারো যে আমাদের ফেসবুক পেজে বা গ্রুপে এই ক্লাসগুলোর কিন্তু লিঙ্ক দেওয়া থাকে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু ক্লাসগুলো পরবর্তীতে আপলোড করা হয়ে থাকে। তো তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় বা কোনো জিনিস তোমরা ভুলে যাও, তখন সেক্ষেত্রে তোমরা কি করবে, ক্লাসটা আবার একটু দেখে জিনিসটা বোঝার চেষ্টা করবে। আমি চেষ্টা করেছি যে তোমাদের কোয়েশ্চেন অনুযায়ী এবং আমার সক্ষমতা অনুযায়ী সবকিছু বোঝানোর চেষ্টা করার। তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো আজকের টপিকগুলো। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমরা আবার জয়েন করবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।